টিকিট কাটা থেকে শুরু করে একটি মানুষের পুরো যাত্রাপথ, সেই পুরো পথটাতেই কিন্তু আমরা নানান ধরনের সংকটের কথা শুনি। আমরা রেল, সড়ক আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে যাত্রীদের সেবাটা নিশ্চিত করতে পারি। রাজনীতি করতে যেয়ে প্রায় শতাধিক মামলার আসামি হতে হয়েছে, মিথ্যা মামলা। 8 বছর সাজা হয়েছিল, 7 বার কারাগারে গিয়েছি, 86 দিন টিভির রিমান্ডে ছিলাম, 4টি দিয়ে আমি কারাগারে ছিলাম। আজকে যদি এই পরিবর্তন না হয়তো হয়তো আমার এতদিনে আমার 100 বছর উপরে সাজা হয়ে যেত। আমাকেও তো মেরে ফেলার জন্য 2 বার চেষ্টা করা হয়েছিল। এখনও আমাদের অনেক সহযোদ্ধারা আমাদের কাছে নাই। যেমন আমার এই থানা, এই ওয়ার্ডে ছাত্রদলের এরাও এখনও গুম রয়েছে, তাদের পরিবারগুলি আমাদের কাছে আসছে। আসলে আমরা চাই আমাদের সেই সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে। ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের ঈদের বিশেষ আয়োজন মন্ত্রীর সাথে আড্ডা অনুষ্ঠানে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভালোবাসা আর আনন্দ ভাগাভাগির উৎসব। এই আনন্দ পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব এবং সামাজিক বন্ধন দৃঢ় করার বড় উদাহরণ। ঈদ শুধু একক মানুষের নয়, ঈদ সকলের। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা মানুষ, আর এই মানবতার পরিচয়ই আমাদের সবচেয়ে বড় পরিচয়। দর্শক, পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো লাখো মানুষ, সড়ক, রেল এবং নৌপথে মানুষের ভিড়। পরিবারের মুখে একটু হাসি ফোটাতে, ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা ছুটে চলেন পরিবারের সদস্যের কাছে। আর এই যাত্রাপথে তাদের অনেক ধরনের ভোগান্তি থাকলেও ঈদের হাসিতে সেটি তারা ভুলে যান। আমাদের সাথে আজ যুক্ত আছেন সড়ক এবং মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তার সাথে আমরা আলোচনা করব ঈদ এবং সড়কের বিভিন্ন বিষয় নিয়ে। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক। দায়িত্বের আগের ঈদ এবং এই দায়িত্ব পাওয়ার পরের ঈদের মধ্যে কেমন পার্থক্য? আসলে আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন আমাদের ঈদটির জন্য আমরা সারা বৎসরই অপেক্ষা করতাম, কখন ঈদ আসবে, কখন নতুন জামাকাপড় পরবো। আবার জামাকাপড় নিয়েও আমাদের এক ধরনের লুকোচুরি ছিল, কার জামাকাপড়কে দেখে ফেললো, কে দেখলো না, কারটাকে লুকিয়ে রাখতে পারলো ঈদের দিন যে পরতে পারবে, এর আগে কেউ যাতে দেখতে না পারে। তা আমরা এই ধরনের লুকোচুরি ছিল, ওটার মধ্যে এক ধরনের আনন্দ ছিল। আবার ঈদের দিন মানে মা, খালা, তারপরে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, সবার থেকে ঈদের সালামি নেওয়া, কে সবচেয়ে বেশি সালামি পেল তাকে তখন মনে হচ্ছে বিজয়ী, সে একটা বিশাল বিজয় অর্জন করে, অনেক বিশেষ সালামি সংগ্রহ করতে পেরেছে। আসলে তখন ছোট ছোট অনেক আনন্দ, মানে ছোট ছোট অনেক কাজের মাধ্যমে আমরা অনেক বেশি আনন্দ পেতাম। আর সেই ঈদটিকে ঘিরে আমরা সারা বৎসরেই অপেক্ষা করতাম। ঈদটি ছিল আমাদের অপেক্ষার একটা বড় উৎসব, এবং সেই উৎসবে আমরা আসলে নিজেদেরকে উজাড় করে আনন্দ করতাম, পরিবারের সাথে সেই আমরা সুখ থেকে ভাগাভাগি করে নিতাম, এবং ঈদটি আমাদেরকে অনেক বেশি আন্দোলিত করত, যে কারণে ছোটবেলার সেই ঈদগুলি আমরা কখনোই ভুলতে পারি না। একটু কারাগারের জীবনটা জানতে চাইবো। যখন আপনার এই যে রিমান্ড, কারাগার বলছিলেন, এই সময়টিতে এই জীবনটা কতটা মানে কঠিন ছিল? আমরা সে সময় এরকম হয়েছে যে 3 মাস, 5 মাস, 6 মাস কখনো মা বাবার সাথে দেখা হয়নি। অনেক সময় আমাদের মানে আমাদের সহধর্মিনী বা আমার ওয়াইফের সাথে বা বাচ্চাদের সাথে দেখা হয়নি। হয়তো বা এরকম হয়েছে যে অনেক মাস পরে এসেছি, সেদিনেই হয়তো বা পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গিয়েছে। আজকে যে ঈদটি আমি বাসায় পালন করছি, সেই ঈদটি আমাকে কারাগারে এরকম 4টি ঈদ পালন করতে, 4টি ঈদে আমি কারাগারে ছিলাম। হয়তো বা আমার বাসার পরিবারের লোকজন তারা কারাগারে ঈদের দিন কারাগারে আবার দেখা করতে দেয় না, ঈদের আগের দিন অথবা ঈদের পরের দিন তারা অপেক্ষা রয়েছে যে তাদের আত্মীয় বা তাদের সন্তান তাদের বাবা বা তার স্বামীকে দেখার জন্য।
সব কিছু মিলে আসলে আমাদের জীবনটাই হয়ে গিয়েছিল অনেকটা অনিশ্চিত একটা জীবন। এবং আমাদের জীবনের একটি যখন সাজা হয়ে যায় 3 মামলায়, তখন আমরা ভেবে, এবং আমার প্রায় আজকে যদি এই পরিবর্তন না হয়তো বা আমার এতদিনে আমার যে মামলা ছিল, যে মামলাগুলি যে পর্যায়ে ছিল, কারণ আমি সবসময় অনেক সময় অনেক ভালো ভালো দায়িত্বে ছিলাম, তাহলে দেখা যেত যে আমার 100 বছর উপরে সাজা হয়ে যেত। সেই কারণে আসলে আমাদের দায়িত্ববোধের জায়গাটাও অনেক বেশি। আমরা অনেক ত্যাগের বিনিময়ে, যেমনিভাবে লাখো শহীদের ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, যেমনিভাবে আমাদের সহযোদ্ধারাই এই দেশের এই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, এই ভোটাধিকার বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হাজার ছাত্র জনতা তারা জীবন দিয়েছে, শহীদ শরীফ ওসমান হাদিরা জীবন দিয়েছে। সুতরাং আমরা মনে করি তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে, এবং এখনও আমাদের অনেক সহযোদ্ধারা আমাদের কাছে নাই। যেমন আমার এই থানা, এই ওয়ার্ডে ছাত্রদলের এরাও এখনও গুম রয়েছে, তাদের পরিবারগুলি আমাদের কাছে আসে। আসলে আমরা চাই আমাদের সেই সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে। তখন কি কখনো ভেবেছিলেন যে আজকের এই দিনটি দেখতে পাবেন বা এমন একটি দায়িত্বে আসতে পারবেন রাষ্ট্রের? না, সেটি আসলে আমাকেও তো মেরে ফেলার জন্য 2বার চেষ্টা করা হয়েছিল। একবার আমাকে গুলি করা হয়েছিল, আমার দেহে 4টি গুলিবিদ্ধ হয়েছিলাম। আল্লাহর রহমতে, মানুষের দোয়ায় বেঁচে আছি। 2বার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। আমরা তখন ধরেই নিয়েছিলাম যে আমরা যদি এই সরকারকে, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে না পারি, তাহলে আমরা কখনোই আমাদের এই বাংলাদেশের মানুষের যে একটি ভোটাধিকার বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের কথা বলার বাংলাদেশ, সেই বাংলাদেশটিকে কখনোই আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। যে হাজারো ত্যাগের বিনিময় হলো আমাদের ত্যাগের, আমরা যদি জেলেও থাকি, মরেও যাই, তাহলে যেহেতু আমাদের অনেক সহযোদ্ধা মারছে, অনেকে গুম হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আমরা তো সেদিন আমাদের ইচ্ছেই ছিল যে আমরা সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলো একদিন না একদিন আমরা বাংলাদেশকে, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ করব, এবং বাংলাদেশে আমরা শহীদ রাষ্ট্রপতি জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই আগস্টে যেসব ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা আসলে চাই তাদের সেই আত্মহতি, তাদের সেই আত্মত্যাগের সম্মান দিতে এবং তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে। রাজনৈতিক যেই আপনার যুদ্ধটা, সেটি যদি একটু আমাদের দর্শকদের বলতেন। আমাদের রাজনৈতিক আসলে জীবনটা এত মসৃণ ছিল না। একসময় আমি সবুজবাগ থানার ছাত্রদলের, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুর একটা থানা ছিল, সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে। এই ওয়ার্ডের ছাত্রদল, বাসমাদারটি ছাত্রদলের সভাপতি দায়িত্ব পালন করেছি। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম। রাজনীতি করতে যেয়ে প্রায় শতাধিক মামলার আসামি হতে হয়েছে, মিথ্যা মামলা। 8 বছর সাজা হয়েছিল, 7বার কারাগারে গিয়েছি, 86 দিন টিভির রিমান্ডে ছিলাম। আর এই বাসায় বারবার কারাগারে গিয়েছি, বারবার কারাগার থেকে ফিরে এসেছি, এই পথ দিয়ে চলেছি, আবার পুলিশ ধরেছে। এই থানায় আমার নামে শুধু 27টা মামলা ছিল, আমার মিথ্যা মামলা সবগুলি। এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আমার এই থানায় প্রায় 5টা মামলা আমার দেওয়া হয়েছিল। আমরা দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা মনেই করেছিলাম যে আমাদের জীবনের প্রতিটি সময়ে, আমরা জেলে কারাগারে কাটবে। এবারে বড় বেলায় এসে, বিশেষ করে যখন আপনি একটি বড় দায়িত্বে রয়েছেন, এবারের ঈদটাকে একটু ভিন্নভাবে ধরা দিয়েছে? আসলে এখন যে ঈদটি করছি, এই ঈদটি তো আসলে আমার পরিবারের মধ্যে নাই। এই ঈদটি আমার পরিবার আছে, কিন্তু সেই পরিবারটা এখন বড় হয়ে গেছে। এখন মনে হয় যে বাংলাদেশের সকল মানুষই হচ্ছে আমার ঈদের আমার সাথী। কারণ হচ্ছে যখন আমি আমার মন্ত্রী হিসাবে, প্রতিমন্ত্রী হিসাবে যখন দায়িত্বে রয়েছি, তখন প্রথম কাজ হচ্ছে যে সবাই যাতে সুন্দরভাবে বাড়িতে যেতে পারে এবং নিরাপদভাবে এবং নির্ঝঞ্ঝাটভাবে যেতে পারে। তারা যদি যারা মানে সড়ক এবং রেলে তখন যারা সুন্দরভাবে বাড়িতে নিরাপদভাবে বাড়িতে পৌঁছাতে পারবে, তারা যখন স্বস্তির নিঃশ্বাস বলবে যে আমরা ভালো মতো বাড়িতে আসতে পেরেছি, পথে কোনো ভোগান্তি হয়নি, তখন সেটি হচ্ছে আমার একটা বড় পাওয়া। কারণ এখন আমাদের পরিবার আর মা বাবা ভাই বোন না, এখন আমার পরিবার হচ্ছে সারা বাংলাদেশ। এখন আমাদের পরিবার হচ্ছে আমাদের রাজনৈতিক নেতা কর্মী যারা রয়েছে, আমাদের এই এলাকার যারা আমাদের প্রতিবেশী এবং জনগণ রয়েছে, সবাই আমার পরিবারের অংশ। সবাইকে নিয়ে সবার ঈদটা যাতে সুন্দর হয়, নিরাপদ হয়, স্বাচ্ছন্দ্যের হয়, ভালো থাকে যাতে সবাই, তার সবাই যদি মিলে যদি ভালো থাকে, তখন এই ঈদটি হবে আমার জন্য আনন্দের।
এই যাত্রাপথটিতে কিন্তু অনেক ধরনের ভোগান্তি হয়। এই যে নানান ধরনের ভোগান্তি, আমি যদি বলি যে টিকিট কাটা থেকে শুরু করে একটি মানুষের পুরো যাত্রাপথ, সেই পুরো পথটাতেই কিন্তু আমরা নানান ধরনের সংকটের কথা শুনি। এই জায়গা থেকে আসলে আপনি কতটুকু ভূমিকা রেখেছেন? যে বিগত দিনে আসলে এমনভাবে অনেক ইঞ্জিন, লোকোমোটিভ এবং অনেক ধরনের কোচ কেনা হয়েছে, যেগুলি অনেক জায়গায় অনেকভাবে অকেজো হয়ে অবস্থায় পড়ে রয়েছে, যে কারণে আমাদেরকে অনেক কষ্ট, মানে আমাদেরকে অনেক চ্যালেঞ্জিং একটা মুহূর্তকে আমাদেরকে পার করতে হচ্ছে। কারণ আমরা মাত্র এসেছি, 1 মাসও হয়নি। লোকোমোটিভ এবং কোচ দুইটিরই আমাদের স্বল্পতা রয়েছে। তো এই সমন্বয়টি করা আমাদের জন্য অনেক কষ্টকর হচ্ছে, কিন্তু তারপরও আমাদের মাননীয় প্রধান জনাব তারেক রহমান নির্দেশে আমরা রেল, সড়ক আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে যাত্রীদের সেবাটি নিশ্চিত করতে পারি। এখন তো প্রাথমিকভাবে এই ঈদটা, এবং পরবর্তীতেও আপনাদের পরিকল্পনা কি? যেটি হচ্ছে যে আমরা দায়িত্ব নিয়েছি, দায়িত্ব দেওয়ার পর থেকেই আমরা কাজ শুরু করেছি। আমাদের নির্দেশনা সেভাবে দেওয়া আছে, এবং আমরা কিন্তু যেমনিভাবে এই সড়কের কাজগুলি করার জন্য আমরা কিন্তু সড়কের প্রতিটি বিভাগের যারা কর্মরত রয়েছে, আমরা সরকার সচিব থেকে শুরু করে চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমরা যারা বিভিন্ন ধরনের বিভাগে জেলায় যারা দায়িত্ব রয়েছে তাদেরকে নিয়ে একাধিকবার আমরা বসেছি, এবং সেখানে কিন্তু আমরা কিছু সিদ্ধান্ত দিয়েছি যে উন্নয়ন কর্মকাণ্ডের কারণে কোথাও কোথাও বিভিন্ন ধরনের মেশিনারিজ এবং বিভিন্ন ধরনের মালামাল রয়েছে, সেগুলি যাতে অতি দ্রুত আমাদের সেই সড়ক পথ থেকে সরিয়ে নেয়, এবং যেখানে যেখানে আমাদের ঈদ উপলক্ষে অন্তত কিছুটা রাস্তাঘাটের মানে ঈদ উপলক্ষে যেখানে যদি কোন ভাঙাচোরা থাকে সেগুলিও যাতে দ্রুত একটু রিপেয়ারিং করে যাতে ঈদ চলার ব্যবস্থা করা হয়। কারণ অনেক অনেক প্রজেক্ট রয়েছে যেগুলি অনেক দীর্ঘমেয়াদী, সেগুলি হঠাৎ করলে আমরা 15 দিন বা 1 মাসে ঠিক করতে পারবো না। এছাড়া আমরা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে নিয়ে বসেছি, আমরা ডিসিদেরকে নিয়ে বসেছি, আমরা হাইওয়ে পুলিশকে নিয়ে বসেছি, আমরা মালিক সমিতিকে নিয়ে, বাস মালিক সমিতি মানে তাদেরকে যানবাহন মালিক সমিতি, শ্রমিক শ্রেণী সবাইকে নিয়ে বসে বলেছি কোনোভাবেই ঈদের টিকিট আপনার বিআরটি কর্তৃক নির্ধারিত টিকিটের বাইরে যাওয়া যাবে না। তারা টিকিট ছাড়তে চাচ্ছিল না মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য। আমরা বলেছি যে তেলের দাম বাড়বে না, সুতরাং আপনাদের টিকিট ছেড়ে দিতে হবে। আমরা টিকিট নিয়ে কোনো রকম বাড়াবাড়ি বা অতিরঞ্জিত বা অতিরিক্ত ভাড়া কোনো কিছু এই সরকার সহ্য করবে না। জি, একটু যদি বলি, এই সরকার 180 দিনের একটি সময়ের কথা বলছে। এই যে 180 দিন, এই সময়টির মধ্যে আসলে আপনার মন্ত্রণালয়ে কি ধরনের পরিকল্পনা করছেন বা কোন পরিবর্তনটি স্বল্পতম সময়ে আনতে চান? আমরা যেটি হচ্ছে যে আপনারা জানেন যে রেলে লোকোমোটিভ স্বল্পতা রয়েছে এবং কোচ স্বল্পতা রয়েছে। কিছু লোকোমোটিভ এবং আমাদের কিছু কোচ চলে আসবে, আর এছাড়া আমরা মিটার গেজ এবং ব্রড গেজ এগুলি রাস্তায় চিহ্নিত করে কোথায় আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যে একটি সময় পুরা যে আমরা কিভাবে এটি সমন্বয় করা যায়, আমাদের মিটার গেজের জন্য কয়টি লোকোমোটিভ দরকার এবং ব্রড গেজের জন্য এগুলি দরকার, এবং সেগুলি সমন্বয় করে আমরা যাতে আগামী দিনে আমাদের এই রেলে চলাচলের জন্য এটি যাতে মানে সমস্যা তৈরি না করে, সেই জন্য আমরা সেই কাজগুলি করছি। সাথে সাথে নতুনভাবে আরও যাতে চাহিদা অনুযায়ী এবং এটি যাতে কোনো সিন্ডিকেটের আক্রান্ত না হতে পারে, সিন্ডিকেটের মধ্যে বন্দী না হতে পারে, এটিকে যাতে আমরা উন্মুক্ত করতে পারি, অনেক জন যাতে এটার সাথে ঠিক এই টেন্ডার প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারে এবং সেটিকে যাতে আরও বড় করা যায়, অনেকের সম্পৃক্ততা আনা যায়, সেই কাজগুলি করছি। এবং যানজট নিরসনের জন্য বিশেষ করে রেল ক্রসিংয়ের দ্বারা যে যানজটের সৃষ্টি হয় সেটিকে আমরা আন্ডারপাস করে দেওয়া। ঢাকা আমরা যে শহরগুলিতে আমরা আন্ডারপাস মানে রেলের নিচ দিয়ে গাড়ি ঘোড়া চলবে, সেই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত দিয়ে প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী। এছাড়া আমাদের নতুনভাবে আমাদের যে কানেক্টিভিটি ঢাকার আশেপাশে, যাতে ঢাকার আশেপাশে জেলার লোকজন ঢাকার বাইরে থেকে এসেই অফিস করে এবং অফিসে আবার নির্দিষ্ট একটা সময় অফিস থেকে ছুটি হওয়ার পর বাসায় যেতে পারে, সেই জন্য ঢাকার আশেপাশে জেলাগুলির সাথে কানেক্টিভিটি বৃদ্ধি করা, সেই কাজগুলিও আমরা করে চলেছি। এই কাজগুলি আমরা 180 দিনের মধ্যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এগুলি আমরা করে চলছি। অধিকাংশ মানুষের কিন্তু একটি আক্ষেপ থাকে যে তারা টিকিট পাননি বা তারা রেলে করে যেতে পারছেন না, অর্থাৎ
চাহিদা যতটুকু তার খুবই কম পরিমাণে কিন্তু তারা যাত্রীরা সেবাটি পাচ্ছেন, রেলের সেবা। তো সেটি বাড়ানোর জন্য এর আগের সরকারের থেকে কিন্তু বারবার আমরা দেখেছি যে বলা হয়েছে, কিন্তু আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। সেটির জন্য আসলে কি চিন্তা? আসলে আমাদের সংকট রয়েছে, স্বল্পতা রয়েছে। দেখা যায় যে পরিমাণ যাত্রী রেলে রেলে যাতায়াত করতে চান, সেই পরিমাণ যাত্রীকে সেবা দেওয়ার মতো রেলের সেই সক্ষমতা নাই। সেই কারণে আমরা এই সক্ষমতা যাতে বাড়ানো যায়, এবং রেলের এইটাকে বাস্তবতা যে ঈদের আগে একদিন দুই দিন খুব পরিমাণ এই প্রেশারটা আসে, তখন মানুষ এইটি আমরা এছাড়া তবে আমরা যেটা জেনেছি, কথা বলেছি যে আমাদের মোটামুটি 86 লোকোমোটিভ যদি আমরা সরবরাহ করতে পারি, তাহলে আমরা মোটামুটি রেলের একটা সেবা মানকে নিশ্চিত করতে পারি। এখানে একটা প্রশ্ন করতে চাই, সংকটটা কোথায়? মানে কেন এই সরবরাহটা সব মানুষের জন্য অ্যাভেলেবল করা যাচ্ছে না? সংকট হচ্ছে একসময় রেলের প্রায় 700 অধিক মানে লাইনে রেল চলাচল করতো, সেটা প্রায় 500-র নিচে নেমে এসেছে। মানে 200 জায়গায় আমাদের রেলের স্বল্পতা দেখা দিয়েছে। আবার রেল তার বিভিন্ন ধরনের বিভিন্ন সময় যে ক্রয় করেছে লোকোমোটিভ এবং কোচ, সেগুলি অনেক ক্ষেত্রে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এবং আমরা যে এই যে ক্রয়গুলি করার সময় আমরা এটি মানে সেবার মানটি, মানে আমাকে যে ওয়ারেন্টির যে ব্যাপারটা থাকে সেটাকে আমরা নিশ্চিত করি নাই, যে কারণে যখনই যে কোনো নষ্ট হয়ে গেলে সেটি অনেক ক্ষেত্রে রিপেয়ারিং করা অনেক দুষ্কর হয়ে যাচ্ছে। অনিয়ন্ত্রিত অবস্থায় যান চলাচল করা, যার কারণে ঈদের এই সময়টিতে অনেক প্রাণহানি হয়, অনেক দুর্ঘটনার শিকার হয়। এই যে দুর্ঘটনা এবং প্রাণহানি, এগুলোর জন্য আসলে বিশেষ কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? হ্যাঁ, আমরা বললাম যে সড়কেও আমরা সব ধরনের কর্মকর্তা এবং সড়কের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তাদের সবাইকে নিয়ে ইতিমধ্যে আমরা কয়েকবার বসেছি। আমরা কিন্তু বাস মালিক সমিতি থেকে স্পষ্ট বলে দিয়েছি যে আপনারা বিআরটি এর নির্দিষ্ট ভাড়ার অতিরিক্ত ভাড়া নিতে পারবেন না। আমরা এটা তদারকি করব, এবং এই তদারকি করার জন্য আমরা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি। এবং আমরা কিন্তু যেটা হচ্ছে যে আপনারা জেনেছেন যে তারা অনেক সময় যে মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য টিকিটের দাম বাড়ানোর চেষ্টা করছিল। আমরা কিন্তু সেটা বলেছি, টিকিটের অগ্রিম বিক্রি করতে হবে, দাম বাড়ানো যাবে না। আমরা সরকার কথা দিয়েছেন যে তেলের দাম বাড়বে না, সুতরাং কোনো অজুহাত খাটিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ আমরা দিব না। আমরা এটি খুব কড়াকড়িভাবেই আমরা সেই নির্দেশনাগুলি দিয়েছি। এবং এই ব্যাপারে এই ঈদের রেল, নৌ এবং সড়কে যাতে যাত্রী সেবাটা সুনিশ্চিত হয়, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে সার্বক্ষণিক তাগাদা এবং তদারকি করছেন। দেশের বিভিন্ন জায়গায় রেলের কিন্তু ঠিকভাবে গেটম্যানও দেখা যায় পর্যাপ্ত নেই, এবং ব্যবস্থাগুলো সেগুলো আধুনিকায়ন করা হয়নি। সেই জায়গাগুলোতে আসলে কতটুকু গুরুত্ব দিচ্ছেন? সেটা হচ্ছে যে আসলেই এই জায়গাটিকে অবশ্যই আধুনিকায়ন করা প্রয়োজন। হ্যাঁ, আমরা সেই জন্য যেটা হচ্ছে আমরা একটি হচ্ছে প্রাথমিক অবস্থায় রেল ক্রসিংগুলিকে যাতে আরও উন্নত করা যায় সেই ব্যবস্থাটি করা, এবং রেল ক্রসিংয়ে যাতে লোক স্বল্পতা থাকলে সেইগুলিকে লোক স্বল্পতাকে আমরা যাতে পূরণ করতে পারি। আর আরেকটি হচ্ছে যে আমরা দীর্ঘমেয়াদী আমরা চিন্তা করছি যে আজকে যে সমস্যাটি ছোট হয়ে দেখা দিচ্ছে, কিন্তু তাও অনেক ক্ষেত্রে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, তাহলে এটা একসময় আমাদের একটি দীর্ঘ ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সরকার আসার পরেই এখন থেকে আমরা সিদ্ধান্ত যে যেখানেই রেল ক্রসিংয়ে আন্ডারপাস করার সুযোগ থাকবে সেখানেই গভর্নমেন্ট সেই সুযোগটি গ্রহণ করবে, এবং রেল আন্ডারপাস করে যাতে এই রেল ক্রসিংয়ের উপর দিয়ে কোনো রকম দুর্ভোগ কারো পোহাতে না পারে, সেই সুযোগটা আমরা করে দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, কথা বলছিলাম সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপির সাথে। একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার মন্ত্রীর সাথে আড্ডা এই আয়োজনে। আজ আমরা আলোচনা করছি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের সাথে। তার সাথে আলোচনা করছি ঈদের কথা জানার জন্য, পাশাপাশি সড়ক এবং রেলপথ নিয়ে কি পরিকল্পনা রয়েছে নতুন সরকারের সেই বিষয়গুলো।
রেল যোগাযোগের কথা যদি বলি, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি দেখি, যে রেল যোগাযোগ পুরো দেশ জুড়ে যেভাবে গড়ে উঠেছে, বাংলাদেশে আপনি ঢাকার বাইরে, রাজধানীর বাইরের কথাগুলো বলছিলেন, কিন্তু পুরো দেশের বিভাগের কথা যদি বলি, যে রাজধানী কেন্দ্রিক যাতায়াত ব্যবস্থা সবগুলো বিভাগ পর্যন্ত কি রেলকে ছড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমরা প্রতিটি বিভাগ না, প্রতিটি জেলায় এবং প্রতিটি জেলায় আমরা উপজেলায় আমাদের রেল যাতায়াত ব্যবস্থা আমরা সেটি ব্যবস্থা করছি। জনপ্রিয়তা রেলের রয়েছে, মানে জনগণের কাছে, কিন্তু সেবার জনপ্রিয়তা নাই। সুতরাং জনগণ যেই সেবাটি চায়, যেই সেবাটার প্রতি জনগণের আগ্রহ রয়েছে, সেই সেবাটিকে সুনিশ্চিত করা এবং সেই সেবাটি বাস্তবায়ন করার জন্য আমাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। রেলকে আমরা চাই জনপ্রিয়তা, রেলের মানুষের কাছে যাতে গ্রহণযোগ্যতা রয়েছে সেই হিসাবে মানুষকে সেবাটা সুনিশ্চিত করা এবং সেটি শুধু ঢাকা কেন্দ্রিক না, সারা বাংলাদেশে এটিকে বাস্তবায়ন করা। সেই জন্য রেলকে নিয়ে আমাদের এই সরকারে মহাপরিকল্পনা রয়েছে এবং ধাপে ধাপে সেটি আপনি বাস্তবায়নও হবে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। জি, রেলের ভেতরে টিকেটিং থেকে শুরু করে আপনি যেটি বলছিলেন আরও সহজের চেষ্টা করবেন, এই টিকিট নেওয়া থেকে শুরু করে রেলের ভেতরে ইঞ্জিন কেনা, এই নানান ধরনের অনিয়ম দুর্নীতির তথ্য কিন্তু আমরা পাই। এবং এর আগেও দেখেছি, আপনিও বলেছেন যে অনেকগুলো কিনে রাখার পরে অকেজো হয়ে গেছে। এই যে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে দুর্নীতি এবং অনিয়মের বিষয়ে আসলে আপনাদের অবস্থানটা কি? সিস্টেমকে ডেভেলপ করতে যাচ্ছি এবং আমরা মনে হয় সেই যদি আমরা দুর্নীতিগুলি চিহ্নিত করতে পারি এবং সিস্টেমকে ডেভেলপ করতে পারি এবং টিকিটিংয়ের মধ্যে কোথায় কি সমস্যা রয়েছে এবং কীভাবে টিকিটিংগুলি কালোবাজারিতে যায়, কি পন্থায় যায়, কারা এগুলি, সেই জন্য আমরা যাতে এগুলি প্রতিরোধ করা যায়, আমরা বাধাগ্রস্ত করা যায়, সেই জন্য আমরা সেই কাজগুলি করে চলছি। দ্রুত সময়ে সংক্ষেপ করার জন্য বুলেট ট্রেন বা দ্রুতগতির ট্রেন এগুলো কি আনার কোনো যেটি হচ্ছে যে আসলে আমাদের বাস্তবতা হচ্ছে যে আমরা অনেক আমরা তার যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তিনি স্বপ্ন না, তিনি পরিকল্পনা নিয়েই বাংলাদেশে এসেছেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী তিনি চাচ্ছেন ঢাকা চিটাগাং, ঢাকা কক্সবাজার, ঢাকা সিলেট এর মানে বিশেষ করে যে আন্তনগর সার্ভিসগুলি রয়েছে এবং এছাড়া যে ইন্টার ডিস্ট্রিক্ট যে সার্ভিসগুলি রয়েছে সেগুলিকে উনি অনেক উন্নত করতে চান। তিনি চান রেলেও সময় কমিয়ে আনতে। আমরা দেখেছি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বিশেষ করে পর্যটন খাতকে উন্নয়নের জন্য কক্সবাজারে একটি বড় স্টেশনও করা হয়েছে আকর্ষণের জন্য। সেই সেবাটি কিন্তু সাম্প্রতিক সময়ে অনেকটাই পিছিয়ে পড়েছে বা মানুষ কিন্তু এখন সেই সেবাটি পাচ্ছে না, যেই কমিটমেন্ট সরকারের পক্ষ থেকে করা হয়েছে। সেই পর্যটনকে সম্ভাবনা বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ? হ্যাঁ, আমরা চাই যে ঢাকা চিটাগাংয়ে একটা ট্রেন, একটা সকালে একটা যারা, এটাকে আরও বৃদ্ধি করার জন্য এবং রেল সেবা আমরা এই জন্য কক্সবাজার, ঢাকা চিটাগাংয়ে আমরা তো চাচ্ছি আরও যাতে অল্প সময় মানুষ যেতে পারে এবং সেবার মানটি আরও বৃদ্ধি করা যায় এবং রেলের লোকোমেটিক এবং কোচ আমরা আরও বাড়ানোর চিন্তাভাবনা করছি, যাতে এই মানে মানুষের কাছে ঢাকা কক্সবাজার, ঢাকা চিটাগাং জনপ্রিয়তা রয়েছে, সেই সার্ভিসটিকে যদি আমরা আরও বাড়াতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা আরও বেশি সেবা দিতে পারবো মানুষকে। ঢাকা শহরের কথাও যদি বলি, রাস্তাঘাটের উন্নয়ন আমরা প্রায়ই দেখি, বর্ষাকালে রাস্তা খানাখন্দে ভরে যায় এবং সেগুলো মেরামতের জন্য কিন্তু দীর্ঘ সময় নাগরিকদের অপেক্ষা করতে হয়। এই যে সংকটগুলো, এই ছোট ছোট সংকট কিন্তু অনেক বড় ভোগান্তিতে ফেলে, এগুলো নিয়ে কি পরিকল্পনা? প্রথমে হচ্ছে যে আসলে এখানে তো সমন্বয়হীনতা রয়েছে। দেখা যায় একদিক দিয়ে সিটি কর্পোরেশন রাস্তা মেরামত করছে, সংস্কার কাজ চলছে, বা এরপরেই দেখা যায় আরেক দিক দিয়ে ওয়াসা বিদ্যুৎ তারা লাইন আবার সেই রাস্তাটি কাটাকাটি করছে। আমাদের সমন্বয়হীনতা তো আছেই, এটা তো অস্বীকার কিছু নাই। তবে আমরা মানে যেটা চাচ্ছি যে এই সমন্বয়হীনতাকে দূর করা যায় কীভাবে। আরেকটি হচ্ছে যে আমরা ইতিমধ্যে সেইভাবে কীভাবে সমন্বয়টা করা যায় এবং আমরা এই জন্য সিটি কর্পোরেশনের আমরা প্রশাসককে বলেছি যে আমাদের এই যে রাস্তাগুলি রয়েছে, রাস্তাঘাটগুলি এগুলি সংস্কার চলছে, অচিরে যাতে সেই সংস্কার কাজগুলি দ্রুত সম্পন্ন হয়। আরেকটি হচ্ছে জলবদ্ধতার আরেকটি বড় কারণ হচ্ছে যে আমাদের জলবদ্ধতার কারণে রাস্তাগুলি সংস্কার করার পরেও খুব দ্রুত পানি জমে এগুলি নষ্ট হয়ে যায়। সেই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে তিনি নদী, খাল এবং নালা যেগুলি রয়েছে এগুলি মানে
খনন করার জন্য এবং সেগুলি যেখানে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলি দূর করার জন্য। আসলে সড়কের যানজট মুক্ত করতে হলে অনেক কিছু আসলে জড়িত, তাই সেখানে ট্রাফিক ব্যবস্থা একটা বড় ব্যাপার, আমাদের প্রশাসনে একটা ভূমিকা থাকে, আমাদের বিআরটির একটা ভূমিকা থাকে, আমাদের যে জেলা পৌরসভাগুলি, আমাদের সিটি কর্পোরেশন তাদের একটা ভূমিকা থাকে, আমাদের যারা বড় বড় মেগা প্রকল্প যেগুলি সেগুলির একটা ভূমিকা থাকে। সব কিছু মিলেই আসলে আমরা চাচ্ছি যে সমন্বয় করে সর্বোচ্চটুকু নিশ্চিত করা। ইনশাল্লাহ আমরা কাজ করে চলছি, দেখা যাক। বাকিটা তো আসলে আমরা যদি ভালো কিছু করতেই পারি, কর্মে কথায় নয়, কর্মে যদি বাস্তবায়ন করতে পারি, জনগণ তো সেটি দেখবেনই। সড়কে ফিটনেসবিহীন যানবাহনের দৌরাত্ম্যই বলা চলে, এবং এই যে ফিটনেস সনদ নেওয়া, এই সনদ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক অভিযোগ এবং ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। এই জায়গাটিতে কিন্তু বছরের পর বছর অভিযোগ এসেও কোনো সমাধান মেলেনি, এবং এই ফিটনেসবিহীন যান তুলে নেওয়ার জন্য অনেক সরকার থেকে বলা হলেও শেষ পর্যন্ত সেটি বাস্তবে আমরা কার্যক্রম করতে দেখি না। আসলে এইটির জন্য কার্যত ফল পাওয়া যাবে এমন কি উদ্যোগ আপনি নেবেন? আমরা চাই পরিবহন খাতে আমরা আসলে আরও অনেক ব্যক্তিগত বা মালিকানা যারা কোম্পানি রয়েছে তারা যাতে নতুনভাবে আরও বেশি সম্পৃক্ত হয়, এবং আন্তর্জাতিকভাবেও অনেকে যাতে আমাদের সম্পৃক্ত হয়, এবং টিকেটিংয়ের ব্যবস্থা টিকেটিংটা আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি, যাতে করে এখানেও আমাদের দৈরত্বটা কমে আসে এবং বিআরটিকে আরও বেশি সেবার মানকে আরও উন্নত করা। আমি সড়ক দুর্ঘটনার কথাটা আগে বলি, যে সড়ক দুর্ঘটনার জন্য একটি বড় কারণ বলা হয় চালকদের লাইসেন্স নেয়ার ক্ষেত্রে অধিকাংশ চালকই যেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে যেই বেসিক যেই শিক্ষাটা তাদের থাকা প্রয়োজন সেটি ছাড়াই কিন্তু তারা অনেকটা রাস্তায় নেমে যান। তো এই জায়গাটিতে আসলে চালকেরাও যেন সঠিকভাবে লাইসেন্স নেয় এবং দুর্ঘটনা কমানোর জন্য সেই জায়গাটিতে আপনাদের কী কার্যক্রম? যে প্রক্রিয়ায় চালক লাইসেন্স পায় এবং যানবাহনগুলি বিআরটির অনুমোদন পায়, সেই জায়গাটাকে আরও যাতে ত্রুটিমুক্ত করা যায় আর সেই কাজগুলি আমরা করতে। আর আমরা টিকেটিংয়ের কথা বলেছি, আমরা সবগুলি অন্তর্বর্তীকালীন সরকার যে সব কোম্পানিগুলিকে নিয়ে যে এভাবে একটি কোম্পানি করা যায় কি না, আমরা সেই ব্যাপারটা নিয়ে আমরা প্রাথমিক ধারণার মধ্যে রয়েছি। আমরা এটা নিয়েও কাজ করব। আমরা ইতিমধ্যে যারা এইসব নিয়ে কাজ করেছেন তাদের সাথে আমরা আলোচনা করছি। আমরা যেহেতু বললাম যে আমরা আসলে আসার সাথে সাথে অনেকগুলি কাজ আমাদেরকে একসঙ্গে করতে হচ্ছে। এখানে কিভাবে যাত্রী সেবাটা উন্নত করা যায়, কিভাবে যানজট মুক্ত করা যায়, কিভাবে এদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, কিভাবে লাইসেন্স প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করা যায়, এবং গাড়ির যে ত্রুটিপূর্ণ গাড়ি রাস্তাঘাটে নামে সেটাকে কীভাবে বন্ধ করা যায়, এই সব, এবং এগুলির মধ্যে সমন্বয় করা, এই সবগুলি নিয়ে আমরা আরও বেশি আলাপ আলোচনা, আমরা আরও বেশি পর্যালোচনা করব। জি, অন্তর্বর্তী সরকারের সময়ের একটি কথা বলছিলেন যে একটি রুটের মাধ্যমে সব বাসকে একটি রুটের আন্ডারে এনে তারা শৃঙ্খলভাবে করার চেষ্টা করেছিলেন। পাশাপাশি যাত্রী যখন তোলে সড়কে বাসগুলো, তারা কিন্তু সঠিকভাবে এক লেনে দাঁড়িয়ে ওঠা, যার কারণে দীর্ঘ সারিতে যানজটের তৈরি হয়। এখানে আসলে সংকটটা কি মনে হয়েছে, কেন আসলে একটি ছাতার নিচে সব যানবাহনকে আনা যাচ্ছে না? আসলে আমরা বললাম তো যে একটি কোম্পানির অধীনে সবগুলি রুটের গাড়িগুলিকে একত্রিত করে, যাতে করে এদের মধ্যে নিজস্ব যে প্রতিযোগিতা, যাত্রী ওঠানামা করার যে প্রতিযোগিতা, এবং গাড়িগুলি এলোপাথারি রেখে রাস্তায় যে কৃত্রিম যানজটের সৃষ্টি করা, এবং এই মানসিকতাকে দূর করার জন্য আমরা আসলে কোন ব্যবস্থাটি গ্রহণ করলে, যেটি আমি বলেছি যেটি বাস্তবসম্মত আমাদের দেশের আমাদের অর্থনৈতিক অবস্থার সাথে পরিপ্রেক্ষিতে যারা এই বিষয়গুলি নিয়ে কাজ করেছেন, আমরা তাদের সাথেও এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করছি এবং কাজ করার আগ্রহ রয়েছে। মহাসড়কে যখন পণ্য চলাচল করে তখনও কিন্তু একটি চাঁদাবাজির কারণে বলাই হয় যে পণ্যের দামও অনেক রাজধানী পর্যন্ত আস্তে আস্তে বেড়ে যায়। এই চাঁদাবাজি বন্ধের জন্য আসলে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? যেহেতু আমরা বিআরটি এর একটা নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দিচ্ছি, সেই ক্ষেত্রে প্রশাসনের কেউ যদি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকে, আমরা প্রশাসনকেও নির্দেশ দিয়েছি তাদেরকেও যাতে আইনের আওতায় আনা হয়। আর রাজনৈতিকভাবে কেউ যদি এসবের সাথে জড়িত থাকে তাদেরকেও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন
যে তিনি চাঁদাবাজি মুক্ত করতে চান দেশকে এবং দেশের জনগণকে এর থেকে অভিশাপ থেকে মুক্তি দিতে চান। এই যে অনেক সংকট, এই সংকট সমাধানের কতটুকু আপনারা সামর্থ্য হবেন বলে মনে করছেন? আমরা যারা দায়িত্বে রয়েছি তারা কিন্তু আমাদেরকে 9টা 5টা অফিসে আমাদেরকে মানে কে গেল না গেল মন্ত্রীরা 9টা 5টা অফিস করবে আর নির্দিষ্ট সময় যদি বাইরে কোনো প্রোগ্রাম না থাকে, তার মন্ত্রণালয়ের কোনো প্রোগ্রাম বা বাইরে যদি অন্য কোনো প্রোগ্রাম না থাকে সেই ক্ষেত্রে মন্ত্রীরা যাতে 9টা 5টা অফিস করে কোনো জায়গায় যাতে কোনো রকম কাজের কোনো জট না পাকিয়ে যায়, সেজন্য কিন্তু এই সরকার কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে, সরকার প্রধান থেকে শুরু করে সবাইকে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। সুতরাং আমরা মনে করি আমরা যদি আমাদের কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে না পারি তাহলে জনগণ আমাদেরকে ভোট দিবে না। এবং জনগণের যেহেতু আমরা ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি, আসলে নির্বাচিত হয়েছি, ক্ষমতা না নির্বাচিত হয়েছি, সুতরাং আমরা রাজনীতিকে ক্ষমতা মনে করি না, জনপ্রতিনিধিকেও আমরা ক্ষমতা দায়িত্ব ও সেবা মনে করি। সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই মানসিকতা নিয়ে কাজ করতে বলেছেন। যদি কেউ আগামী 180 দিনে তার সর্বোচ্চ চেষ্টাটুকু বাস্তবায়ন করার ব্যর্থ হয় তাহলে তাকেও কিন্তু পানিশমেন্টের আওতায় আনা হবে। জি, মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আজ আমাদের সময় দিয়েছেন। না, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনাদের মাধ্যমে আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা বাংলাদেশের আমি সবাইকে অনেক ঈদ শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে আহ্বান জানাচ্ছি আগামী দিনে আমরা বাংলাদেশের উন্নয়নে যে কাজ করব এবং ঢাকা নয় যে উন্নয়ন কাজ করব সেখানে আমরা প্রতিহিংসার রাজনীতি না করে আমরা সবাইকে নিয়ে যাতে এই এলাকা গড়ে তুলতে পারি, বাংলাদেশকে গড়ে তুলতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশের মালিকানা যাতে আমরা সবাই ফিরে পাই, বাংলাদেশ যাতে গণতান্ত্রিক বাংলাদেশ থাকে, সেরকম একটি বাংলাদেশ গড়ে তোলা আহ্বান জানিয়ে আমি আপনাদেরকে আবার ঈদ মোবারক বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জি ধন্যবাদ। দর্শক, মন্ত্রীর সাথে আড্ডার আয়োজনে আজ আমাদের সাথে ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আবারও মন্ত্রীর সাথে আড্ডা এই আয়োজনে দেখা হবে অন্য কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সাথে। চ্যানেল 1-এর সঙ্গেই থাকুন।